সরকারের ১৮০ দিন পূর্ণ হলো ৬ মাস। সেখানে প্রথমেই মানে সরকার গঠন করবার পরেই মন্ত্রিসভার প্রথম বৈঠকে ৩টি অগ্রাধিকার সেট করেছিল এই সরকার। প্রথম হচ্ছে আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। এখন সেই অগ্রাধিকারের দিক থেকে এবং এছাড়াও বাকি আরো অনেক কিছু বিষয়ে কথা বলব যেগুলো নিয়ে সরকারের প্রতিশ্রুতি ছিল বা কাজ করবার কথা। কিন্তু এই ৩টি নিয়ে আগে কথা বলি। মানে অগ্রাধিকার যেটি সেট করলো সেটি আসলে কেমন মনে হচ্ছে আপনার কাছে পরিস্থিতি? ধন্যবাদ। আবারও বলি আপনাকে যে প্রসঙ্গটা খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে। ১৮০ দিন খুব বেশি সময় নয়, কিন্তু হুম, আজকাল একটা সমস্যা হচ্ছে কি, ধরেন যে আমরা যখনই কথা বলি, আমাদেরকে যারা দেখেন বা শোনেন তারা আসলে দুটি ভাগে বিভক্ত, ভেরি ক্লিয়ার। দুটো ভাগে বিভক্ত। এক ভাগকে আপনি কোনোভাবেই সন্তুষ্ট করতে পারবেন না যদি অন্য ভাগ সন্তুষ্ট হয়, অর্থাৎ হয় এ ভাগ অসন্তুষ্ট অথবা অন্য ভাগ অসন্তুষ্ট। তো আমি এই কারণেই প্রথমে শুরু করতে যেটা বলতে চাচ্ছি যে 180 ডেজ এটা বাংলাদেশের জন্য কোনো দীর্ঘ সময় নয় এবং কাউকে পরিমাপ করার জন্য যথেষ্ট সময় নয়, কোনো সরকারকে তো নয়। কিন্তু আপনি যে বললেন যে তারেক রহমান যখন ফিরে আসেন, উনি সেই বিখ্যাত আমেরিকান ডায়লগকে পুনরাবৃত্তি করে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, ড্রিমের জায়গায় প্ল্যান বলেছিলেন। কিন্তু প্ল্যানটা কি আমি ঠিক বুঝে উঠতে পারছি না। হুম, এখন পর্যন্ত আমার কাছে অন্তত পরিষ্কার হয়নি যে তার প্ল্যানটা কি। যেমন ধরেন আপনি শুরুতেই যে ৩টে বিষয় অগ্রাধিকারের কথা বললেন, আইন শৃঙ্খলা, কিঞ্চিত যে উন্নতি হয়নি সেটা তো বলা যাবে না। ধরেন চাইলেই যে আগের মতো মপ করতে পারছে, মানে মিডিয়া অফিসে হামলা করা, এটা করা ওটা করা, এগুলো হচ্ছে না। কিন্তু এই তো পরশুদিনই আপনার পুলিশ লাইনের কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে হুম। এবং বলা হয়েছে যে তোমরা আর ভবিষ্যতে কনসার্ট করতে পারবে না। এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে প্রকাশ্যে। সেটা কি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয়? হুম, তারপরে ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণেই থাকে, পুলিশকে কি করে উগ্র জঙ্গিরা বা উগ্র মানুষেরা হুমকি দিয়ে বলতে পারে যে গান এখানে বন্ধ করতে হবে, যাদেরকে আমরা মাদ্রাসার বলছি। তো হুম। মাদ্রাসা তো আমাদের দেশে সুদীর্ঘ কাল থেকেই চলে আসছে, জন্মলগ্ন থেকেই চলে আসছে। এই ধরনের বেপরোয়া হয়ে যাওয়া আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এটাকে যদি আমি এক কথায় বলি, আমি মনে করি 50% হয়তো তারা পেরেছে নিয়ন্ত্রণ করতে, কিন্তু সামহাউ 50% নট আন্ডার কন্ট্রোল, নট এট অল। এই 50% আমি আপনার যদি একটু দেশের ধরেন একটু মানে পুলিশ সদর দপ্তরের প্রতিবেদন আমি প্রথম আলো থেকে দেখছিলাম যে তারা বলছে যে ৬ মাসে মানে ফেব্রুয়ারি ২০২৬ থেকে জুলাই ২০২৬-এর প্রতিবেদন তারা দিচ্ছে। ডাকাতি বা দস্যুতা হয়েছে ১,১৬৯টি, খুন হয়েছে ১,৭৮৯টি, ছিনতাই বা দ্রুত বিচার হয়েছে আম ছিনতাই এর ঘটনা ঘটেছে ৪০৫টি, নারী ও শিশু নির্যাতন এর ঘটনা ঘটেছে ১১,১৬৫টি, অপহরণ ৫১২টি, পুলিশের উপর হামলা ৩১৭টি, চুরি ৬,৩৯৯টি এবং যেটি আসলে গত সরকারের মানে ডক্টর ইউনূস সরকারের শেষ ৬ মাসের সাথে খুবই একটু কোথাও একটু কম, কোথাও একটু বেশি এরকম একটা অবস্থা। মানে ৫০% নিয়ন্ত্রণ করতে পেরেছে বলে আমি আসলে এই চিত্রটা বললাম আপনাকে। পুলিশ সদর দপ্তরের না, তথ্য। ঠিক আছে, কিন্তু ধরেন ইউনূস সাহেবের যে পরিসংখ্যান সেটা আমি জানি না আপনার কাছে আছে কিনা, আমার মনে হয় এটা ডবল হওয়া উচিত। হুম, যদি সত্যিকার অর্থে ইউনূস সাহেবের সময়কার, মানে অন্তর্বর্তী সরকারের যে সময়কাল, হুম, সেই সময়কালকে যদি আমরা ধরি এবং পরিসংখ্যান দেখি, হুম। আমার মনে হয় এর চেয়ে ঢের বেশি হয়েছে। এবং আরেকটা কথা আমি যেটা বলতে চাচ্ছি আপনার, না, আসলে ডেফিনেটলি যদি এগুলো দেখেন অজয় সত্য। দাশগুপ্ত আমার কাছে আসলে মানে প্রথম আলো থেকে পড়ছি তো পুলিশ সদর দপ্তরের রিপোর্টটাই তারা আসলে তুলে ধরছে। ধরেন ডাকাতি বা হুম, দস্যুতার ঘটনা গত সরকারের শেষ ৬ মাসে হয়েছে ১,২৮৮টি, এই সরকারের প্রথম ৬ মাসে হয়েছে ১,১৬৯টি। খুন হয়েছে গত সরকারের ১,৭৮০টি আর এই সরকারের ১,৭৮৯টি। ছিনতাই হয়েছে হুম। গত সরকারের ৪৬০টি, এদিকে ৪০৫টি। নারী ও শিশু নির্যাতন ১০,০৯০, ১১,১৬৫। মানে সবই এরকম একটু কম একটু বেশি এরকম একটা চিত্র দেখা যাচ্ছে। এখন তার এটা মানে কি আমাদের ব্যাপারটা ভাইয়া যে সরকার আর স্যার। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন মানে আমি একটু যুক্তই করি আপনার সাথে যে স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বললেন সম্প্রতি শুনেছি যে রিপোর্টেড হতো না এখন রিপোর্টেড হচ্ছে। মানে এটা কি একটা কারণ? নাকি আসলে কি বলবেন? দেখুন, হাজার রিপোর্টেড হলেও আমি এই এই পরিসংখ্যানে বিশ্বাস করব না। হুম। কারণ আমাদের দেশে এগুলো কখন রিপোর্ট হচ্ছে? যেগুলো পুলিশের কাছে যাচ্ছে। হ্যাঁ, পুলিশের হ্যাঁ। কাছে যেগুলো যাচ্ছে না সেরকম অসংখ্য ঘটনা রয়েছে, অসংখ্য ঘটনা রয়েছে। এবং যেটা বলছেন যে রেয়ার বিট পজিটিভ যে রিপোর্ট তো হচ্ছে আর যেগুলি রিপোর্ট হচ্ছে না। কিন্তু আপনি যেটা বললেন সেখান থেকে আমি যেটা বুঝতে পারছি, ভাইয়ার সরকার আর স্যারের সরকারের মধ্যে তো একটা প্রতিযোগিতা চলছে। হুম,
যে কোনটা বেশি আর কোনটা কম, এটার একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু প্রসঙ্গটা শুরু হয়েছিল 6 মাসের কথা দিয়ে। হুম, হুম। 6 মাসে আমি যদি বলি আপনার, যে আমার কাছে যেটা হতাশার, আমি পরিসংখ্যানের বাইরে গিয়ে যেটা হতাশা, সেটা হচ্ছে নিয়ন্ত্রণহীনতা। ইট ওয়াজ টোটালি কন্ট্রোললেস। যখন ইউনূস সরকারের আমল চলছিল, মনে হচ্ছিল যে যার যখন ইচ্ছা এসে আপনাকে বলবে বের হো, তোকে এক হাত নেব, জুতো দিয়ে পেটাবে, গলায় জুতোর মালা পরাবে, তারপর আপনাকে রাস্তায় মারবে, কাপড় খুলে ফেলবে। হেন কাজ নেই যা তারা করেনি। এবং প্রকাশ্য দিবালোকে রাজপথে, রাজধানীতে, বড় বড় শহরে, গ্রামে গঞ্জে তো বটে, সেই জায়গাটা থেকে খানিকটা আমার মনে হয়েছে খানিকটা বেরিয়ে আসতে পেরেছে বাংলাদেশ। ওই স্কেলে ওই জিনিসটা দেখছি না। আর পরিসংখ্যানের কথা যদি বলেন, তাহলে বাঙালির পরিসংখ্যান হচ্ছে লাখে লাখে মরে শূন্য, হাজারে হাজার সুমার করিয়া দেখি 40,000। তো সেখানে পরিসংখ্যান মিলবে না কোনোদিন, পরিসংখ্যান কোনোদিনও মিলবে না। এবং আমি 100% শিওর এই পরিসংখ্যান ভুল। এবং প্রথম আলো যখন দিয়েছে এই পরিসংখ্যান উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভুল। কারণ প্রথম আলো এ পর্যন্ত যা করেছে, আমি কোনো মিডিয়ার বিরুদ্ধে বলতে চাই না, ওখানে আমার অজস্র বন্ধু কাজ করেন, এবং মতি ভাইও আমার পছন্দের একজন, অপছন্দের নন, তিনি পছন্দের একজন মানুষ। কিন্তু প্রথম আলো যা করে ডেলিভারেটলি করে। প্রথম আলো জায়গা মতো আপনার পরিসংখ্যানের সংখ্যা বাড়াবে, পরিসংখ্যানের সংখ্যা কমাবে। প্রথম আলোর রিপোর্টকে আমি আমলে নিতে রাজি এটি নই। প্রথম একজন আলো পুলিশ সদর দপ্তরের রিপোর্টটা তুলে ধরছে। এটি পুলিশ মূলত সদর দপ্তরের পুলিশ রিপোর্ট, সদর তাহলে দপ্তরের রিপোর্ট। তাহলে হয়তো ঠিক আছে, কিন্তু প্রথম আলোর রিপোর্ট হলে আমি নিতে হুম। রাজি নই, সরি। আমি একটু বাকি যেটি মানে আইন শৃঙ্খলা, তারপরে সরকারের যে প্রতিশ্রুতি দ্রব্যমূল্য। দ্রব্যমূল্যের ব্যাপারে দুটো একসাথে মিলিয়েই বলি, কারণ দ্রব্যমূল্যের সাথে জ্বালানি সংকটের একটা মানে একটা সংযোগ তো আছেই। বাণিজ্য মন্ত্রী নিজেই বলছেন দ্রব্যমূল্যে তিনি সন্তুষ্ট নন, আর জ্বালানি সংকটের পেছনে এই সরকার তাদের কোনো দায়ী দেখছে না। আসলেই তো আন্তর্জাতিক একটা বাস্তবতা আছে, এবং তার সাথে সাথে এই সরকার বলছে যে এটি বিগত, মানে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনছিলাম, জ্বালানি সংকট বিগত ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়ার সমস্যা। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, কিছুদিন আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সহ মন্ত্রীরা বলছেন আর কি, যে এটি শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে হয়েছে। এটা নিয়েও একটু আপনার বিশ্লেষণ শুনবো। আমি আমি ধরেন আমি একটা কথা বলি আপনাকে, আমাদের দেশে যখনই কেউ সরকারে আসে না, তখন তার মাথাটা আউলিয়া যায়, মানে তার মাথাটা পাগল হয়ে যায়। কি যে বলে, এই কথার কোনো অর্থ নেই। অন্তর্বর্তী সরকারের আমলে কিন্তু বিদ্যুতের এই সংকট ছিল না। আমি তাদের সরকারকে পছন্দও করছি না, এবং তাদের সরকারের সম্পর্কে আমার কোনো ধরনের সদার্থক মনোভাব নেই, আমি সরি। কিন্তু এটা তো স্বীকার করতে হবে যে 1.5 বছর তারা চালিয়েছে, সেই 1.5 বছরে আমরা এই সংকটটা দেখিনি। আর তারা যে বলছেন যে শেখ হাসিনা এটা দায়ী, বা শেখ হাসিনা সরকার এটার জন্য দায়ী, তাই যদি হয় তাহলে তাদের আগের সরকারের 1.5 বছরে তারা দিতে পারলো কি করে বিদ্যুৎ এবং গ্যাস? কি করে দিতে পারলো? যদি সেটা তার আগের সরকারের আহ কর্মকাণ্ড হয়ে থাকে, গাফিলতির কারণে হয়ে থাকে, ভুল নীতির কারণে হয়ে থাকে, তাহলে প্রথম সাফারার হওয়া উচিত ছিল অন্তর্বর্তী সরকারের। তাদের আমলে ঠিক মতো চললো, এই আমলে এসে সংকট হয়ে গেল। এটার উত্তর কি? এটার উত্তর কি শেখ হাসিনা দেবেন? শেখ হাসিনা সরকারের সময় দেখেন, মানুষ কিন্তু বারবারই একটা কথা বলছে, এই কথাটা বুঝতে হবে। কিন্তু এই স্পন্দন, এই বার্তা, এই মানুষের এই মনের কথা, এটা বুঝতে না পারা হচ্ছে আমাদের দেশের সরকারগুলোর সবচেয়ে বড় ব্যর্থতা। ব্যর্থতা স্বীকার করার মধ্যে ব্যর্থতা নেই, ব্যর্থতা বুঝতে না পারার মধ্যেই বড় ব্যর্থতা। কারণ আপনি বুঝতে পারছেন না আপনার ব্যর্থতা কোথায়, এই কারণে আপনি এটা বলছেন। আপনি একবার বলছেন ভারত থেকে গ্যাস আনবেন, এনেছেও বোধহয়, যেটা দেখলাম খবরের কাগজে। আপনার সাথে কথা বলার আগে আমি একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম। চট্টগ্রাম, ঢাকা এবং গাজীপুর, গাজীপুরের রিপোর্টটা ভয়াবহ। বলছে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রোডাকশন গ্যাসের কারণে বন্ধ হয়ে গেছে, এবং ঠিকভাবে তারা পোশাক তৈরি করতে পারছে না এবং সাপ্লাই দিতে পারছে না। আপনি দেখেন চ্যানেল ওয়াইজ এই গ্যাসের সংকট কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এবং চট্টগ্রামে আমি যতটুকু জানি, আমাদের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছেন, অনেকদিন তারা রান্না করেছেন দিনে এক বেলা, কোনো সময় রান্না করতে পারেননি। এই ধরনের যে একটা সংকট তৈরি হয়েছে, তীব্র সংকট, সেই সংকটকে উপেক্ষা করে যখন আমাদের প্রধানমন্ত্রী বলছেন, এটা আমার খুব কষ্ট লেগেছে। আমি মনে করি যে তিনি বলছেন যে কি যেন পেছনে ফ্যান চলছে, তার মানে কি বিদ্যুৎ আছে? উনি বলছেন এটা, যে পেছনে দেখবেন ফ্যান চলছে, কিন্তু আমার কাছে তারা বিদ্যুৎ চাচ্ছে। মানে উনি বলছেন যে ফ্যান চলছে মানে বিদ্যুৎ আছে, তারপরও আমার কাছে বিদ্যুৎ চাচ্ছে, এই কথাটা বলেছেন। এই কথাটা বলা তার উচিত হয়নি। কারণ এই একটি ঘটনায় যদি সেখানে 10টা ফ্যান চলেও থাকে,
এটা প্রমাণ করে না যে বাংলাদেশে গ্যাস বা বিদ্যুৎ আছে। কারণ হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ বিদ্যুতের অভাবে, গ্যাসের অভাবে তুলছে। সেটাকে অ্যাড্রেস করে যদি বলা হতো তাহলে বিষয়টা আমি বুঝতাম যে তিনি বিষয়টা বুঝতে পেরেছেন। এই যে বুঝতে পেরেও না পারা অথবা না পারা বোঝার ক্ষমতা, এটা কিন্তু আমি মনে করি ভয়ঙ্কর একটা ব্যাপার। আমি আজকেই সকালে একটা বিষয় দেখছিলাম, সেখানে একটা কথা আমি একটু বলি। সেটা হচ্ছে কি জানেন, যে সবসময় বলা হয় এটা, এটা আমরা সকলেই জানি যে উইজডম হচ্ছে অনলি গুড থিং ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য লাইফ, উইজডম। আর ইগনোরেন্স হচ্ছে দ্য মোস্ট এভিল ইন দ্য লাইফ। আমরা ইগনোরেন্স দিয়ে তো আমরা কেউ দেশ চালাতে পারবো না। মানে যারা দেশ চালান তাদের যে না, উইজডম আমরা কিন্তু আশা ধরেন করছি যে সরকার বলছে যে তাদের কোনো বিন্দু মাত্র দায় নেই এই গ্যাস সংকট বা জ্বালানি সংকটের পেছনে। মানে এই কথাটা কি আসলে অসত্য? সরকার ৬ মাসে কি করলো যে তাদের কারণে আসলে গ্যাস বিদ্যুৎ সংকট তৈরি হলো? আন্তর্জাতিক বাস্তবতা সেটা তো আমরা সবাই দেখছি। এর সাথে আর কি আছে যে মানে সরকারের দায় কি আছে? দেখেন কিছু যে যার কারণে আমরা সংকটে আছি? দেখেন সরকার কি করে দায় এড়ায়, এটাই তো প্রথম প্রশ্ন। আপনি দেশের কর্তা, আপনি দেশ চালানোর দায়িত্ব নিয়েছেন, অর্থাৎ দেশের যেগুলো মৌলিক বিষয় সেগুলো সব আপনার অধীনে। আপনার একজন জ্বালানি মন্ত্রী আছে, আপনার একজন বিদ্যুৎ মন্ত্রী আছে, আপনার একজন বাণিজ্য মন্ত্রী আছে। তাহলে মিনিস্ট্রি গুলো কি কাজ করছে, কোথায় অসুবিধা হয়েছে, কিভাবে এই অসুবিধা দমন করা যায় হুম। বা অসুবিধা বন্ধ করা যায়, সেটা বের করার জন্যই তো মন্ত্রী, সেটা বের করার জন্যই তো সেই মন্ত্রণালয়, সেটাকে নিরসন করার জন্যই তো মন্ত্রী এবং সচিবরা, সেটাকে নিরসন করার জন্যই তো এতগুলো ডিপার্টমেন্ট। তাদের কাজ কি তাহলে? আমি যখন কলকাতায় ছিলাম আপনার, তখন এই আপনার উপসাগরীয় যুদ্ধ যেটা ইরানের সাথে হচ্ছে, হরমুজ প্রণালীর কারণে সেখানেও কিন্তু বিদ্যুৎ সংকট হয়েছিল। তখন মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিলেন। আমি দেখলাম ওদের তো আর জাদু নেই না, ওরাও আমাদের মতো উইদিন এ উইক ওটা কন্ট্রোল করেছে তারা। উইদিন এ উইক যে রেস্টুরেন্ট গুলো বন্ধ হয়ে গিয়েছিল সেই রেস্টুরেন্ট গুলোকে অন্যভাবে ডেভেলপ করেছে। বলছে এই খাদ্যের পরিবর্তে এই খাদ্য বানাও যেখানে তেল কম লাগে। দেখেন পরিকল্পনাগুলো কি, বলছে তুমি তেল জাতীয় যেগুলো উন্নয়নে ইয়ে করতে হয় সেগুলোর পরিবর্তে রেডি খাবার যেগুলো এবং কি কি যেন ওইগুলো দিয়ে করো। তারপর নানা জায়গায় আপনার শিল্প খাতে যেখানে গ্যাস বেশি ব্যবহার হয় সেটাকে রিডিউস করিয়েছে। হোয়াট আই এম সেইং ইনফ্যাক্ট যে একটা পরিকল্পনার প্রয়োজন, কোথায় রিডিউস করতে হবে, কোথায় দিতে হবে, তাই না? এবং আপনি বিপণী বিতান সাজিয়ে রাখবেন। গার্মেন্টস এ বিদ্যুতের সংকট হবে, গার্মেন্টস এর বিদ্যুতের সংকট হবে, সেটাকে আপনি বাঁচিয়ে রেখে মানুষকে বিদ্যুৎ দেবেন, আবার মানুষের খাদ্যের সংকট হবে। এগুলোর মধ্যে সরলীকরণ করলে তো চলবে না। এটা যে বলছেন যে সরকারের দায় নেই, হ্যাঁ সরকার হয়তো মোটা দাগে এই বিদ্যুৎ সংকটের জন্য দায়ী নয়, কিন্তু এর পরিকল্পনা বাস্তবায়ন এবং বিদ্যুৎ সংকটের অভাবের জন্য তো সরকারই দায়ী। মানুষ তাহলে কাকে দায়ী করবে? জি, মানুষ কাকে দায়ী করবে মানে সরকার কাকে দায়ী করছে সেটা একটু যদি দেখেন যে সরকার তো আসলে আন্তর্জাতিক যে বাস্তবতা সেটা তো আসলে আছেই বাস্তবতা, সেটি সবাই আমরা দেখছি। তার সাথে ফ্যাসিবাদী আমলের বা বিগত আমলের রেখে যাওয়া সমস্যার কথা এই সরকার উল্লেখ করছে, সরকারের মন্ত্রীরা বলছেন। মানে আমি বিশ্লেষকদের বেশ কয়েকদিন ধরেই তো সমস্যাটা চলছে, বেশ প্রকট অবস্থায় চলছে। আপনি বলছিলেন শিল্প কারখানা যেভাবে বন্ধ হয়েছে, ফলে মানে ব্যাপক একটা অবস্থা দেশে বিরাজ করছে, খারাপ অবস্থা। ফলে এটি ফলো করতে গিয়ে যেটি দেখছিলাম যে আ উম মানে বিশ্লেষকরা বলছেন যে আমদানি নির্ভরতা বেড়েছে, নিজস্ব গ্যাস অনুসন্ধান সেটি আসলে আগের সরকারের বড় একটা সময় ছিল সেটি করা হয় নাই। সাথে আরেকটা বিষয় এটি তুলে ধরছেন যে একটা এফএসআরইউ হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় যেটি সামিট গ্রুপের সাথে হয়েছিল। কিন্তু ডক্টর আচ্ছা, ইউনূস সরকার যেহেতু আওয়ামী লীগ সরকার করেছে এবং সামিট গ্রুপের সাথে করেছে, সেটি বন্ধ করে দেয়া হলো। কিন্তু তার কোনো বিকল্প খোঁজা হলো না। ফলে এখন আসলে যখন একটি টার্মিনাল দুর্ঘটনা কবলিত হলো, তখন আর আমাদের হাতে কোনো বিকল্প নাই। এরকম একটা অবস্থার মধ্যে পড়ে গেল। ফলে দায় যখন দেখছি শুধু ফ্যাসিবাদী আমলেরটা দেখছি। ইউনূস সরকারের আমলেরটা কেন দেখছে না? আ মানে হামের ক্ষেত্রেও মানে তখনও ফ্যাসিবাদী সরকারের দায় দেখেছিল। ইউনূস সরকারেরটাও দেখেছিল কিন্তু ব্যবস্থা বা জবাবদিহিতা দেখা যায় নাই। মানে দায় দেখাতে কোনো মানে একপেশে ভাব আছে কি? অবশ্যই একপেশে ভাব। আপনি যে যুক্তিগুলো দিয়েছেন সেখানেই তো একপেশে ভাবটা মূর্ত হয়ে উঠেছে। এবং আরেকটা বিষয় যেটা বলছেন আপনি, যে কে কাকে দোষারোপ করলো, কে কাকে দায়ী করলো, এর চেয়ে কি জরুরি নয় সমস্যার সমাধান? আপনি দায়ী করলেন ইউনূস সাহেবকে, ইউনূস সাহেব দায়ী করলো ফ্যাসিস্ট গভর্নমেন্টকে, এবং আপনি ফিরে এসে আবার ওই সাইক্লিক অর্ডারে ফ্যাসিস্ট সরকারকে দায়ী করছেন। দেশে একটা সমস্যা হয়েছে কি জানেন, মানুষ তো বোকা নয়। তাহলে মানুষ কেন বারবার বলছে যে আমি আগে ভালো ছিলাম? বেশি দিন লাগেনি তো।
1.5 বছরের মধ্যে মানুষ বলা শুরু করেছে যে আমরা আগে ভালো ছিলাম, আগে গ্যাস ছিল, আগে বিদ্যুৎ ছিল। ফ্যাসিস্ট আমলে যদি বিদ্যুৎ গ্যাসের সংকটই হয়ে থাকে, তাহলে সেই আমলে মানুষ গ্যাস ও বিদ্যুৎ পেল কি করে? সামান্য সমস্যা যে হয়নি, একটু একটু সমস্যা যে হয়নি তা তো নয়, সমস্যা সেখানে তখনও হয়েছে, কিন্তু এই স্কেলে তো হয়নি। মানে তখন তো যেভাবেই ইরান হোক যুদ্ধ আপনি হচ্ছিল না, হরমুজ প্রণালীতে এই সমস্যা হচ্ছিল না। কেবলমাত্র ইরান যুদ্ধের জন্য যদি হয়, তাহলে পুরো এশিয়া এবং পুরো পৃথিবীতেই তো তার প্রভাব পড়ার কথা, তাই না? হুম, আমাদের দেশে পড়ছে তো, যেভাবে প্রভাব জ্বালানির দাম বাড়ছে পড়েছে, পুরো বিশ্ব জুড়ে। আজকেই খবর হ্যাঁ বেড়েছে, দেখছিলাম। হচ্ছে তো জি সমস্যা। বেড়েছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। আমাদের এখানেও অনেক দাম বেড়ে গেছিল পেট্রোলের, আবার কন্ট্রোলে এসেছে এখন, কারণ আমাদেরকে আমদানি করতে হয়, হুম, অস্ট্রেলিয়াকে আমদানি করতে হয়। কিন্তু প্রশ্ন তো সেটা নয়, প্রশ্ন হচ্ছে আপনার, আমি যেটা বলছি বারবার, নিয়ন্ত্রণটা কোথায় লুজ হয়েছে? এই যে আপনি বললেন সামিট গ্রুপের সাথে পরে যেহেতু ফ্যাসিস্ট সরকার করেছে, আমি ওটা বাতিল করে দিলাম। তো ফ্যাসিস্ট সরকার তো মানুষকে ভাত খাইয়েছে, আপনি পোলাও খাওয়ান, ভাত বন্ধ করে দেন, রুটি খাওয়ান। ফ্যাসিস্টরা রুটি খাইয়েছে, আপনি রুটি বন্ধ করে পাউরুটি খাওয়ান। এরকম তো নয়। আপনি তো আপনার দেশ, মানুষ এবং হুম, জনগণের স্বার্থ দেখে চলবেন। আমার যেটা মনে হয়, আমি আপনাকে একটু বলি, আমার যেটা মনে হয় বিএনপি সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে, এ পর্যন্ত আমার যেটা মনে হয়েছে 6 মাসে, কোথাও একটা প্রশাসনিক দুর্বলতা রয়েছে। তার সাথে আরেকটা জিনিস আমার মনে হয় যোগ হয়েছে, অনেক দিন তারা ক্ষমতায় ছিলেন না, দীর্ঘ সময়। দীর্ঘ সময় ক্ষমতায় না থাকাটা অপরাধ নয়, কিন্তু দীর্ঘ সময় ক্ষমতা আসার পর এমন মানুষদের চুজ করা হয়েছে যারা 30 বছর, 20 বছর, 22 বছর আগে ক্ষমতায় ছিলেন। তাদের মাথায় যে বাংলাদেশ, তাদের পরিকল্পনায় যে বাংলাদেশ, তাদের বাস্তবতায় যে বাংলাদেশ, সেটি যদি হাই স্কুলের বাংলাদেশ হয়, শেখ হাসিনা কিন্তু এই বাংলাদেশকে ইউনিভার্সিটিতে পৌঁছে দিয়ে গেছিল। হুম, কাজে আপনাকে এমন লোক লাগবে যে ইউনিভার্সিটির এডুকেশনের বাংলাদেশকে চালাতে পারবে। আমি একবারও বলছি না তাদের মন্ত্রীরা পারবেন কি পারবেন না, এখনো সময় হয়নি বলার। হুম। আমি একবারও বলি না তারা যোগ্য কি অযোগ্য, কিন্তু আমার মনে হয়েছে এই ডিফারেন্সটা আছে। উনি একটা, মানে শেখ হাসিনা ধরেন তিনি পালিয়ে গেছেন, তিনি স্বৈরাচার, তিনি ফ্যাসিস্ট, আমি সব বিষয়ে দ্বিমত করবো না, ডেফিনেটলি তাকে চলে যেতে হয়েছে, কিন্তু তিনি এমন একটা জায়গায় তুলে দিয়ে গেছিলেন, যেটাকে যদি আমরা ইউনিভার্সিটি লেভেল ধরি, তাহলে হাই স্কুলের টিচারের ইউনিভার্সিটি লেভেলে পড়ানোর জন্য আরেকটু যোগ্যতার প্রয়োজন আছে, অথবা অনুশীলন হুম। প্রয়োজন রয়েছে, ধরেন আমার মনে এই হয়। সরকারের মন্ত্রিসভা বা যাদেরকে আসলে বাছাই করেছে, দায়িত্ব দেওয়া হয়েছে তারা আসলে হাই স্কুল লেভেলে, মানে আপনি কি এটা বলছেন যে শেখ হাসিনা সরকার যাদের বাছাই করেছিলেন তারা সব মানে তারা অধিকতর যোগ্য লোক মানে প্রশাসনিক দায়িত্ব সহ বিভিন্ন দায়িত্বে ছিল? আমি এই কথা বলিনি, আমি যেটা বলতে চাচ্ছি, সেই সময় যারা চালিয়েছেন তারা একটা সেট আপের মধ্যে ছিলেন, দীর্ঘ সময় ক্ষমতায়, কিন্তু প্রথম 2 বছর যদি তারা স্ট্রাগলও করেন, 5 বছরে তারা বুঝে গেছেন কোথায় কি করতে হবে। পরের 5 বছরে ওই জায়গাটা নিয়ন্ত্রণে চলে এসেছিল। তারপরের 5 বছর তো হাতের কাজ, আমি তো জানি কি করতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যেভাবেই দেখি না কেন, আওয়ামী লীগ যাদেরকে চুজ করেছিল, তাদের মধ্যে আপনি যদি, এখন তো নানা প্রশ্ন উঠবে, মানি লন্ডারিং, এটা সেটা, কারচুপি, দুর্নীতি ইত্যাদি ইত্যাদি, এগুলো সব যদি আপনি একপাশেও সরিয়ে রাখেন, তারা যে দেশটা ভালো চালিয়েছিল, অন্তত দেশটাকে সঠিক জায়গায় চালাতে পেরেছিল, সেটা তো জনগণই বলছে। আমি আপনি তো বাইরে থেকে বলার দরকার নেই, জনগণই বলছে যে ফিরিয়ে দাও অরণ্য লও হে নগর, তোমার এই নগর আমার প্রয়োজনই নাই, কারণ এই নগরে গ্যাস নাই, এই নগরে বিদ্যুৎ নেই, এই নগরে কেরোসিন নেই। কিন্তু আগে যিনি ছিলেন তিনি সামহাও সেটা ম্যানেজ করতে পেরেছেন। যদি আপনি এটাকে কম্পিটিটিভ কম্পিটিটিভ হিস্ট্রি ধরেন বা কম্পিটিটিভ অ্যানালাইসিস ধরেন, দেন দে ওয়্যার বেটার দেন দিস আনটিল নাও, এখন পর্যন্ত, এটা তো স্বীকার করতে হবে। হুম। এখন কোন গ্রুপ ভালো, কোন গ্রুপ খারাপ, আমি সে কথাই বলছি না, কিন্তু আমি বলছি আগের গ্রুপটা কোয়ালিফাই করেছিল। প্লিজ লেট ইউ কোয়ালিফাই, আপনাকে কোয়ালিফাই করুন, আপনি কোয়ালিফাই করে আপনি সংকটের সমাধান করুন, দেন পিপল উইল সে ইউ আর বেটার দেন দেম। মানে কোয়ালিফাই এমন ভাবে করলো যে একদম জনগণের দ্বারা বিতাড়িত হলো। ওইটা রাজনৈতিক আলাপ, কিন্তু রাজনৈতিক আলাপ যদি করেন 100% তারা বিতাড়িত হয়েছে। এবং এমন বিতরণ কিন্তু আমরা আগে দেখিনি, যে 300 মেম্বার, হুম, গ্রাম উপজেলা চেয়ারম্যান, একটা মানুষ নেই, এর চেয়ে লজ্জা হতে পারে না। আপনি যখন আমাকে বলতেই বলছেন, আমি বলি, এই যে আপনার শোতে দেখি, বিভিন্ন শোতে দেখি আওয়ামী লীগের নেতারা এসে কথা বলে, লজ্জা থাকলে তারা কথাও বলতেন না। কেন কথা বলতেন না আমি বলছি জানেন? এত ক্ষোভ ছিল আপনাদের মনে, এত বিক্ষোভ ছিল, এত ক্রোধ ছিল। এখন যখন আপনারা সরকার পতন হয়েছে, আপনারা বলছেন ওই রাশিয়ার গল্পটার মতো আপনার, যে ক্রুশ্চেভ যখন প্রধানমন্ত্রী, ক্রুশ্চেভ দাঁড়িয়ে একদিন বলছেন যে আমরা স্তালিনের আমলে
কথা বলতে পারতাম না। তখন ওই পলিট ব্যুরো থেকে একজন লোক মন্তব্য করলো যে কেন বলতে পারতেন না? ক্রুশের বক্তৃতাটা থামিয়ে বললেন, ক্যান আই প্লিজ আস্ক ইউ টু স্ট্যান্ড? যে বলেছেন তাকে কি একবার দেখতে পারি? কেউ দাঁড়ায় না। তখন উনি বললেন যে আমি কথা দিচ্ছি যে আপনার নিরাপত্তার কোনো অভাব হবে না, আপনি সাহসী মানুষ, একটু দাঁড়ান। তাও দাঁড়ায় না। তারপর বলছে আমি এখানে সবার সামনে বলছি আপনার কেশাগ্রহ কেউ স্পর্শ করতে পারবে না, একটু দাঁড়ান। তবুও দাঁড়ায় না। তখন ক্রুশ্চেভ হেসে বললেন, ঠিক একই কারণে আমরাও স্টালিনের বিরুদ্ধে দাঁড়াতে পারিনি। বুঝতে পেরেছেন? তো এখন বলছেন কথা। হুম, এবং আজকে না কালকে দেখলাম সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন না মবিন সাহেব, হুম, ওই যে মোমেন সাহেব উনি বলছিলেন যে উনারা কাছে ঘেঁষতে পারেননি শেখ হাসিনা। বলছে আমরা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আমরা কাছে ঘেঁষতে পারিনি, আমরা দূরে থাকতাম, বাহিনী সরিয়ে দিত, আমাদেরকে কথা বলতে দিত না। তার মানে কি দেখেন, ধীরে 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 যারা একনায়ক হন তাদেরকে একটা কাচের ঘরে পাঠিয়ে দেওয়া হয়, তাদেরকে আইসোলেটেড করে এমন জায়গায় নেওয়া হয় কেবল স্তাবকরা যা বলে সেটাই তারা জানে। অথচ জানেন, যখন আপনি ইতিহাসে পড়বেন, এই যে আকবর ছিল মোগলদের মধ্যে সবচেয়ে নিরক্ষর, যার অক্ষর জ্ঞান ছিল না, অথচ আমরা বলি আকবর দ্য গ্রেট। হুম, কারণ কি জানেন? হি চুজ দ্যাট কম্পেনিয়ন। তার যে নবরত্ন সভা ছিল, যেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে তিনি মানুষগুলোকে পছন্দ করেছিলেন, তারা চালাতো। ওই সভাসদ যদি ঠিক হয় আপনি সঠিক পথে থাকবেন। একটা ছোট্ট ইয়ে দিয়ে শেষ করি, সেটা হচ্ছে আপনার একটা চীনের একটা প্রবাদ আছে, পাখি যে আকাশে ওড়ে, পাখি যে জোট বাঁধে, কিভাবে জোট বাঁধে জানেন? পালক দেখে। অন্য পাখির পালক দেখে ও বুঝতে পারে ওটা ওর সাথে যাবে কিনা। এইটুকু তো আমরা আগের সরকারের আমলে তারা পারেনি। তো তাদের পতন হবে না তো কাদের পতন হবে? জি। একটু আসি সরকারের কথা মানে আলোচনা করছিলাম। ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে একটা মানে বেশ কিছু বিষয় আছে, যেমন বিভিন্ন কার্ড দিয়েছে এই সরকার। আম একটা নিয়ে সম্প্রতি খুব আলোচনা হচ্ছে যে মহিলা বাস সার্ভিস, পিঙ্ক বাস সার্ভিস চালু করেছে এই সরকার। এটি আসলে কেমন উদ্যোগ আপনার কি মনে হয়? এটা তো আমজাদ হোসেন অনেকদিন আগে একটা সিনেমা করেছিল, গোলাপি এখন ট্রেনে। তো গতকালকে দেখলাম গোলাপি এখন বাসে। হুম, হুম, ট্রেনটা এখন বাস হয়ে গেছে, সব গোলাপি রঙেরা বাস উঠেছে। হুম, হুম, দেখুন, আমি কোনো জিনিসের শুরুতে নেগেটিভ এবং বিরোধিতা করতে অপছন্দ করি, কারণ এটা একটা প্রক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে, আমি বিভিন্ন মন্তব্য দেখলাম, বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপস অফ ওপিনিয়ন ভেসে বেড়াচ্ছে এবং অনেকগুলো লজিক্যাল। যেমন জিজ্ঞেস করছে যে এদেরকে নিয়ন্ত্রণ করবে, মানে বাসের ড্রাইভারকে কে নিয়ন্ত্রণ করবে, কন্ডাক্টরকে কে নিয়ন্ত্রণ করবে। বলছে ঢাকায় তো মারামারি হওয়া একটা ন্যায্য ব্যাপার, সবসময় মারামারি হয়, ন্যায্য কথাটাই বলছে যে এটা হবেই। তখন এর গায়ে তো হাত তুলতে পারবে না, কারণ মহিলা ড্রাইভার, তার মানে কি ওর গায়ে হাত তুলবে? এই ধরনের কথাবার্তা আসছে। কিন্তু কিন্তু আমার কাছে যেটা আহ মানে প্রশ্নবোধক যেটা, সেটা হচ্ছে যে মহিলাদের জন্য আলাদা বাস চালু। তার আগে একটু বলি, কলকাতায় কিন্তু ট্রেনে মহিলাদের আলাদা বগি আছে, আপনি হয়তো জানেন। হুম, যে এখানে আমি বহু দেশে দেখেছি এটা, লেডিসদের আলাদা বগি থাকে, শুধুমাত্র মহিলারা উঠবে। কিন্তু তার মানে এই নয় যে অন্যান্য বগিগুলোতে মহিলারা উঠতে পারবেন না। খেয়াল করবেন, কিন্তু অন্যান্য বগিতেও মহিলারা উঠতে পারবেন, কিন্তু এই দুটো বগি স্পেশালি তাদের জন্য দেওয়া হলো। তো সেটাতে একটা সমতা আছে, মহিলা পুরুষ একসাথে যাচ্ছে, দুটো বগি মহিলাদের দেওয়া হয়েছে বা একটা বগি দেওয়া হয়েছে। এখানে পুরো বাসটাই হচ্ছে মহিলাদের। তো এটার পেছনে ধরেন আমরা সন্দেহ করছি কেন, যারা সন্দেহ করছে তাদের কারণ হচ্ছে পুরো দেশটাতেই কিন্তু মহিলা এবং পুরুষকে ভাগ করে ফেলা হচ্ছে, এবং মহিলাকে নানাভাবে ক্ষুদ্রতে ক্ষুদ্র ভাবে ভাগ করা হচ্ছে, জেন্ডার ওয়াইজ ভাগ করা হচ্ছে, তারপরে পোশাক ওয়াইজ ভাগ করা হচ্ছে, তার বয়স ওয়াইজ ভাগ করা হচ্ছে, নানা ধরনের। এবং এইটাকেই আমরা কিন্তু প্রচ্ছন্ন মৌলবাদ বলি। বিষয়টা খুবই স্পর্শকাতর, কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি, এটা একটা প্রচ্ছন্ন মৌলবাদের একটা পরিণতির মতো। যে কারণ আমরা তো আপনার কি বলে ঘর পড়া গরু, সিঁদুরে মেঘ দেখলেই আমরা ভয় পাবো। আমি কিন্তু শুরুতেই বলেছি যে আমি পজিটিভ, যে এ ধরনের একটা বাস চালু হয়েছে, অসুবিধা কি, চলুক না ঢাকায়। হ্যাঁ, এই যে বলছে মেয়েটা, বলছে আমি এমএ পাস কিন্তু আমি বাস চালাতে এসেছি, আই স্যালিউট ইউ। বলছে আমি ডিগ্রি পাস, হুম। আমি কন্ডাক্টর হয়েছি, আই স্যালিউট ইউ টু। মানে কি, সামাজিক বেড়াজাল গুলো ভেঙে যাচ্ছে, ডিগ্রি পাস করে কেরানি হওয়ার চাইতে এটা হতে চাইছে, এটা তো অভিনন্দনযোগ্য। কিন্তু যখন আমি সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করছি, তখন আমার ভয় হচ্ছে যে আপনি জামাতের ফাঁদে পা দিচ্ছেন না তো?
যারা চাইছে যে মেয়ে মেয়ে বলেছে না, আমি কি কথাটা এমনি এমনি বলছি, এরাই তো বলেছে যে মেয়েদের নাচ মেয়েরা দেখবে, ছেলে আর মেয়েদের মধ্যে পর্দা থাকবে, এরা এই ক্যান্টিনে খাবে, এরা এই ক্যান্টিনে খাবে। আমরা কি সেই টিএসসিতে আলাদা ধরনের করে কোনো ফিমেল জোনও চালু হয়েছে কিন্তু টিএসসি চালু বিশ্ববিদ্যালয় হয়েছে? সমিতি, হ্যাঁ। দেখেছি, আমি ছবিতেও দেখেছি ফেসবুকে যে চালু হয়েছে। এবং নট অনলি দ্যাট, কোথায় আপনার মনে আছে কিনা ওই যে পাগলদের আমলে গত 13 বছরে যে উন্মাদরা আমাদের দেশকে চালিয়েছিল, তাদের আমলে কাওয়ালি গানের মধ্যে পার্টিশন দিয়ে দিয়েছিল। এদিকে তোমরা শুনবা, এদিকে আমরা শুনবো। কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন, এই পর্দাটা আবার 501 নম্বর রুমে থাকে না। হুম। যখন কেউ 501 নম্বর রুমে যায় তখন কিন্তু পর্দাটা নিয়ে যায় না, তখন কিন্তু অন্য ধরনের কাহিনী হয়। তা আমি কাহিনী অন্য জায়গায় নিতে চাই না। আমার কথা হচ্ছে, গোলাপি বাসটি যদি সৎ উদ্দেশ্যে হয়ে থাকে, যে আমাদের দেশে আরেকটা কথা আছে, নারীরা পুরুষদের সাথে বাসে যেতে যদি 50 বছর কষ্ট না হয়, হঠাৎ করে নতুন করে কষ্ট হবে কেন, হুম। বা নতুন করে বিব্রত হতে হবে কেন তাকে বাসে উঠতে হলে? এবং আমি আরেকটা জিনিস খেয়াল না, তো করেছি, 50 বছর আপনি ধরেই কষ্ট হচ্ছে, মানে এখন সেই কষ্টের একটা সমাধান হলো কিনা? লাঘব করতে চাচ্ছে, আর সেই কথায় হুম। দেখেছেন কিনা আপনি যে পুরুষের বাস থেকে মেয়েদেরকে নামিয়ে দেওয়া হয়েছে? গতকালকেই দেখেছি আমি। বলছে তোমাদের আলাদা বাস আছে, যাও। নেয় নেই। ভদ্রমহিলা অসহায়ের মতো, প্রৌঢ় একজন মহিলা অসহায়ের মতো বলছেন আমাকে নিল না। তো ওই লোকটা জিজ্ঞেস করছে নিল না কেন? বলছে তোমাদের বাস আছে, তোমাদের বাসে আসো, নিও না। এই যে চলে গেল। দেখেন, ডিভিশন হ্যাজ অলরেডি বিন ক্রিয়েটেড এবং শুরু হয়ে গেছে এটার এফেক্ট। কিন্তু আমি তারপরও বলবো যে আমি শুরুতেই নিন্দা করতে চাচ্ছি না। আমার মনে হয় এটাকে একটু সময় দিতে হবে। কিন্তু আমার আবার ভয়ের কথা বলছি আপনাকে, লুৎফর রহমান সরকারের আমলে বিকল্প বাস চালু হয়েছিল। আরো অনেক অনেক বিষয় আমরা বাংলাদেশে এক্সপেরিমেন্টাল ওয়েতে চালু হয়েছিল, যেগুলো টেকেনি। হুম। যদি মহিলাদের বাস, মহিলাদের সম্ভ্রম, মহিলাদের গতি, মহিলাদের কমফোর্টের জন্য সার্ভাইভ করে, আমি সবচেয়ে বেশি খুশি হব। জি। মানে আমি এই জায়গাটায় মনে হয় যে নারীদের নিরাপত্তা, নারীরা তো আসলেই খুবই অনিরাপদভাবে রাস্তায় চলাফেরা করতে হয়। তাদের অনেক হয়রানির শিকার হতে হয়। ফলে তাদের জন্য বিশেষ একটা নিরাপত্তা বলয় কেন তৈরি করা যায় না? পুলিশি ব্যবস্থা, আ বা তাদের হয়রানি হলে তার জন্য দ্রুত সেখানে শাস্তিমূলক ব্যবস্থা, সেটি কেন করা যায় না? মানে কতগুলো জায়গায় নারীদেরকে আলাদা করবে। ফিমেল জোন, ফিমেল বাস, ফিমেল হাসপাতাল, সব সব নারী চিকিৎসক, নারী নার্স, তারপরে ফিমেল শিক্ষা প্রতিষ্ঠান। এভাবে সবকিছু ফিমেল করতে, করতে ফিমেল দেশ, ফিমেল সরকার প্রধান, এদিকে পুরুষদের জন্য পুরুষ সরকার প্রধান। আস্তে, আস্তে কিভাবে করতে, করতে নারীদের জন্য আলাদা ইউনিভার্সই করে ফেলতে হবে কিনা আমাদের। আ যাই হোক, একটু আরো কিছু বিষয়ে আসি। আপনি এই বিগ বাস প্রসঙ্গেও বলছিলেন। সাথে, সাথে আপনি বলছিলেন যে প্রচ্ছন্ন মৌলবাদ কিনা। এখন মৌলবাদ থেকে যেটি আস্তে, আস্তে আরো ডালপালা মেলে যেটা জঙ্গিবাদের দিকে চলে যায়, সেখানেও একটু খবর আছে যে সম্প্রতি সময়ে বেশ কিছু খবর হচ্ছে যে বোমা আতঙ্ক। দেশে বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ, এই ধরনের খবর দেখা যাচ্ছে। এবং যারা ৫ই আগস্ট বা ওই সময়কালীন দেশ জেল থেকে পালিয়েছে, বা তার পরবর্তী সময়ে জামিনে মুক্তি পেয়েছে বা একেবারেই ছাড়া পেয়েছে, কোথাও, কোথাও দেখছিলাম যে বোমারু মিজান, জুয়েল ওস্তাদ, তাদেরকে এখন খুঁজছে পুলিশ। যারা ওই সময় আ মানে আওয়ামী লীগ আমলে তারা বিরোধী মতাদর্শী, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী হিসেবে পরবর্তী সময়ে ছাড়া পেয়ে গেছে। কিন্তু তাদেরকে এখন পুলিশ আবার খুঁজছে। এই একটা অবস্থা। আবার দেখছিলাম যে জাতিসংঘ সতর্ক করেছে, বাংলাদেশে আল কায়দা ঘাঁটি গড়ার চেষ্টা করছে। আরেকটু বলি, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আম আগেই বলেছিলেন যে দেশে জঙ্গিবাদী তৎপরতা নেই। ফ্যাসিবাদী আমলে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হতো। যিনি এটি বলেছিলেন তিনি আসলে এই জাতিসংঘের এই সতর্কতাটাকেও আমলে নিচ্ছেন না। আসলে কি মনে হয়? জঙ্গিবাদ, জাতিসংঘের যে সতর্কবার্তা, বোমা আতঙ্ক, কি অবস্থায় দেশ? দেখুন, জাতিসংঘ তো খামাখা একটা সতর্কবার্তা দেবে না। তাদের কাছে নিশ্চয়ই এ বিষয়ে কাগজপত্র আছে, প্রমাণ আছে। নাহলে এতদিন পরে তারা হঠাৎ করে বলছে কেন যে তোমার দেশে জঙ্গিবাদ হয়েছে? এখন দেখেন, এটাও তো একটা ভীষণ স্পর্শকাতর বিষয়। এগুলো নিয়ে কথা বলাও কিন্তু বিপজ্জনক। কিন্তু আমি যে কথাটা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে জঙ্গিবাদ কি নতুন কিছু? শেখ হাসিনা এটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন। হুম। সামহাও তার কঠোর মনোভাব, তার সরকারের ইন্টারন্যাশনাল পলিসি এবং তার সরকারের যে যারা কাজ করেছে মাঠ পর্যায়ে, তাদের নিশ্চয়ই ঐকান্তিক ইচ্ছা ছিল, যে কারণে এগুলোকে দমন করা গিয়েছিল। কিন্তু তারপরও হলিয়াটিজান থামানো যায়নি। হুম। তারপরও আপনার মতিঝিলে যে শাপলা, সেটা থামানো যায়নি। তারপরে অনেক কিছু ছিল দেশে, অনেক অনেক, সেগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল। আমি মনে করি এই সতর্কতাকে যিনি উপেক্ষা করছেন কিংবা বলছেন সত্য নয়, তিনি আমাদের মঙ্গলের জন্য বলছেন না।
কারণ বাংলাদেশে এটা নতুন করে বলার কোনো প্রয়োজন পড়ে না মৌলবাদ আছে কি নেই। আপনার যে হারে মূর্তিগুলো ভাঙা হয়েছে, দেখেন সেখানেও কি আইরনি, কি ধরনের একটা কৌতুক, বলছে আমরা মূর্তি আমাদের জন্য হারাম, ভাস্কর্য আমাদের হারাম, এই কথা বলে বঙ্গবন্ধুর মাথার উপর উঠে তাকে জুতো দিয়ে মারা হয়েছে। দেখেছেন লজ্জা? এই লজ্জার বিপরীতে জুলাই জাদুঘরে মূর্তি স্থাপিত হয়েছে। এটার ব্যাখ্যা কি? কিসের ব্যাখ্যা এটা? আপনি ওই জায়গায় বলছেন আমি মানি না, এই জায়গায় আপনি তার মূর্তিকে বলছেন এটা হালাল। এটা অদ্ভুত না? এবং আরেকটা যে বলি আপনাকে, যে জঙ্গিবাদের কথা আপনি যেটা বলছেন, অন্তত 101টা প্রমাণ আছে যে বাংলাদেশে জঙ্গিবাদের প্রভাব আছে, জঙ্গি আছে, ছদ্মবেশে হোক আর প্রত্যক্ষ হোক আছে। এবং ইউনূস সরকার অর্থাৎ যেটা অন্তর্বর্তী সরকার, তারা যখন প্রথমে আসলো, টোটালি ললেস একটা কান্ট্রি, সেখানে সবাইকে মুক্ত করে দেওয়া হয়েছিল জেলখানা থেকে। ওরা কোথায়? আপনি যেটা নিজেই বললেন, পুলিশ তাদের খুঁজছে। কতগুলোকে খুঁজবে, কতগুলোকে ধরবে? এরা সবগুলো দাগী। হিজবুত তাহরীর কথা আপনি জানেন, বিভিন্ন প্রতিষ্ঠান আছে এবং এরা যে কোনো সময়, এরা ইউনিফাইড। আমি ইউনিফাইড না, আমরা হচ্ছে স্বতন্ত্র স্বতন্ত্র স্বতন্ত্র, খালি ভাগ ভাগ ভাগ। এরা কিন্তু ইউনিফাইড, এক কথায় এরা এক হয়ে যাবে। এবং আমরা যদি সত্যি আমাদের দেশকে ভালোবাসি, আমাদের কাছে সবচেয়ে বড় থ্রেট হচ্ছে এই জঙ্গিবাদ বাংলাদেশের। এবং যে কথাগুলো আমরা এতক্ষণ ধরে বলেছি, তার মধ্যে একটা কথা লুকিয়ে নেই, যে সব মানুষের অন্তরে, বিশেষ মানে সব বলবো না, সরি, অধিকাংশ যুবক যুবতী এবং যাদেরকে আমরা নিউ জেনারেশন বলি, তাদের ভেতর একটা পরিবর্তন ঘটেছে। ধর্মের নামে, ধর্ম উন্মাদনার নামে, ধর্ম ব্যবসার নামে এমন একটা বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশে, আমি মনে করি ব্যক্তিগতভাবে, এটা বলা অত্যন্ত সংকট, মানে আমি মনে করি সংকটের মধ্য দিয়ে যেতে হবে আমাদেরকে যদি এটা না করি। কারণ বাংলাদেশের আন্তর্জাতিক বাস্তবতা, ভৌগোলিক বাস্তবতা, প্রতিবেশী সুলভ বাস্তবতা এবং জঙ্গিবাদ একসাথে যায় না। আফগানিস্তান ইজ এ ডিফারেন্ট কান্ট্রি, তার বর্ডার গুলি অন্য দেশের সাথে। আনফরচুনেটলি আমাদের বর্ডার, অর ফরচুনেটলি আমাদের বর্ডার আইদার ইন্ডিয়া অর বার্মার সাথে। আমাদের কিন্তু ভুগতে হবে যদি আমরা নিয়ন্ত্রণ না করি। আপনি বলছেন যে এই যে নতুনদের মধ্যে বা নতুন প্রজন্মের মধ্যে একটা বীজ ঢুকিয়ে দেয়া হয়েছে। কিন্তু আবার এটাও বলছেন শেখ হাসিনার সময় আসলে নিয়ন্ত্রণ করা গেছিল। এই তরুণরা তো বা নিউ জেনারেশন জেন জি যাদের কথা বলছেন তারা তো আসলে জন্ম থেকে বড় হওয়া মানে আসলে সেই ১৭ বছরের সময়কালীন বা অন্তত বেড়ে ওঠাটা সেই সময়কালীন। ফলে বীজ ঢুকিয়ে দেওয়া হলে তো সেই সময়টাতেই হয়েছে। মানে তাহলে আসলে ঠিক শেখ আছে, হাসিনা কি আমি নিয়ন্ত্রণ আমি আপনাকে আমি আমি আশা করছিলাম এটা আপনার কাছে। আসলে এই গত যে 17 বছর বা 16 বছর তারা রাজত্ব করেছেন, তারা এই কালসাপ পুষেছেন। ফনা তুলতে দেননি, কিন্তু পুষেছেন। কিভাবে পুষেছেন এটার একটা ব্যাখ্যা হওয়া উচিত। কিভাবে পুষেছেন? ইনস্টিটিউশন গুলো করেছেন, শক্তি দিয়ে দমন করে পুষেছেন। কারণ আপনার ইনস্টিটিউশন গুলো ধ্বংস করা মানে, আমি আপনাকে বলছি, কোথায় চলে গেল খেলাঘর, কোথায় চলে গেল কচি কাঠর, কোথায় চলে গেল চাঁদের হাট, যারা শিশু কিশোরদেরকে গান শেখাতো, বড় করতো, পাড়ায় পাড়ায় সম্প্রীতির একটা আয়োজন করেছে এলাকা এলাকায়। কোথায় চলে গেল যুব ইউনিয়ন, কোথায় চলে গেল উদীচী, কোথায় চলে গেল ছায়ানট? খালি পয়লা বৈশাখে অনুষ্ঠান করা ছায়ানট। এই আপনার প্রতিষ্ঠানগুলো এমন মানুষের দ্বারা নিয়ন্ত্রণ করা হলো বা নিয়ন্ত্রিত হলো, যারা নিজেদের চেয়েছে, নিজের মঙ্গল, নিজেদের ফ্লারিশমেন্ট, নিজেদের পদক। আজকে এগুলো বলতে হবে। এমন মানুষকে পদক দেওয়া হয়েছে, এমন মানুষদের পদবি দেওয়া হয়েছে। শিল্পকলার কথাই ধরেন, লিয়াকত আলী লাখি বছরের পর বছর ওই জায়গাটা আঁকড়ে ছিলেন এবং শিল্পকলার সর্বনাশ করে দিয়ে চলছেন। আমি একটা নাম বললাম, এরকম প্রচুর আছে। এই যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা, এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে আওয়ামী লীগ আমলে নেই। একদিন রাত্রে আমি একটা টক শো করছিলাম অনেক আগে, আপনার এরকম একটা ইয়েতে, বাংলাদেশের একজন স্বনামধন্য প্রফেসর, আমি নাম বলবো না, তার বয়সে খুব চমৎকার বাংলা বলেন। আমি যখনই বলছিলাম তিনি ঘুরেই আমাকে প্রতিবাদ করছিলেন। আমি বলছি যে এই যে 14-15 বছর ধরে বড় হওয়া, এরাই তো এই আমলে বড় হয়ে এগুলো শিখেছে। আপনি ওই কুমিল্লার ঘটনাটার পর, ওই যে কুমিল্লায় পূজা নিয়ে যেটা হয়েছিল ওটার পর, তাই হচ্ছে আওয়ামী লীগ এটাকে কিভাবে সমর্থন করছে, কিভাবে এটাকে সহ্য করছে। উনি আমাকে বলছেন সমাধান হয়ে যাবে, চারিদিকে মুজিব মুজিব বলছে। তো আমি হচ্ছে, আপনি চারদিকে মুজিব দেখছেন, আমি কিন্তু দেখছি চারদিকে মুজিব কোট। এবং এই মুজিব কোট খুলে নিতে খুব বেশি দেরি হবে না। 5ই অগস্টের পরে সব মুজিব কোট খুলে গেছে, খেয়াল করেনি?
একসাথে সবগুলো মুজিব কোর্ট খুলে গেছে। এটা আমাদের জন্য, বঙ্গবন্ধুর জন্য, বাংলাদেশের জন্য লজ্জার। তো আমি ওই কথাটায় ফিরে আসি। আওয়ামী লীগ দমন করেছে, বন্ধ করে রেখেছে। একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। পানি যেখান থেকে গত হয়, জল থাকে, চাপা দিয়ে রেখেছেন। কোনো কারণে যদি চাপাটা খুলে যায়, তা এমন ভাবে বেরোবে না, যেটাকে আমরা বিস্ফোরণ বলি, হ্যাঁ, পাতের মতো বেরোবে। কিন্তু ওই জায়গাটা যদি মানে ছিপি দিয়ে বন্ধ না করে যদি নিয়ন্ত্রণ না যেত, কি দিয়ে নিয়ন্ত্রণ করবেন? সাহিত্য। সর্বনাশ হয়ে গেছিল সাহিত্যের। যে পদক পায় সে সাহিত্য করে, আর যে সাহিত্য করে সে পদক পায় না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সংস্কৃতি খালি শো অফ। আপনার গ্রামে গঞ্জে যে সংস্কৃতির কথা, কেন শেখ হাসিনার কি আলান ফকিরের ভাস্কর্য ভাঙ্গা হয়নি? শেখ হাসিনার আমলে কি বাউলদের উপর অত্যাচার হয়নি? সেগুলো শান্তমূলক সাক্ষতা হয়েছে। আজকে শাহরিয়ার কবি আপনার ধুকছেন, তিনি সেদিন দেখলাম করুণ অবস্থা, হাঁটতে পারেন না। তিনি যখন বললেন যে একটা আইন করেন, আইন করে বন্ধ করেন, তখন তো শোনা হয়নি তার কথা। অথচ বেচারা আজকে আওয়ামী লীগ যেটা করছে, তুষ্টি। পৃথিবীতে সবচেয়ে বোকামি হচ্ছে আত্মতুষ্টি। আত্মতুষ্টির যে বেড়াজালে তারা পড়ে গিয়েছিল, আত্মতুষ্টির যে নরকে তারা নিমজ্জিত হয়েছিল, সেখান থেকে যখন উঠেছে তখন আর পরিত্রাণের পথ নাই। এবং কি হচ্ছে জানেন, আমাদেরকেও ডুবিয়ে দিয়ে গেছে। বাংলাদেশের 3 শ্রেণীর মানুষকে আওয়ামী লীগ ডুবিয়ে দিয়ে গেছে, তারা সার কাটছে বার জন্য। প্রথমত যারা প্রগতিশীল মুসলমান অথবা প্রগতিশীল সংখ্যাগুরু, যারা সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান করে, 3 শ্রেণীর মানুষকে তারা নরকে আর নিমজ্জিত তৃতীয় করে শ্রেণী চলে কাকে গেছে। বললেন? একটু নেটওয়ার্কের সমস্যা শুনি আওয়ামী না। লীগ যারা করে, আচ্ছা। যারা রাজনৈতিক ভাবে হুম। আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের সমর্থক, তাদেরকে। তো আপনি দেখেন, কিন্তু আমি যদি এখন নির্মম ভাবে বলি, আপনি পরিবার, আপনার পরিবারের সকল মানুষ, আপনার সমস্ত নেতা নিরাপদে চলে গিয়েছেন, এবং যেখানে আছেন সেখানে আর যা কিছুর অভাব থাক, টাকার অভাব আছে শুনি নাই, কিন্তু যারা আছেন তাদের কথা ভাবেন। এবং আমি আপনাকে একটা কথা, আপনি যখন প্রসঙ্গ তুলেছেন, আমি নির্মম ভাবে বলছি, ইউ ক্যানট উইন এ ওয়ার উইথ এ ডিফিটেড সোলজার। আপনি পরাজিত সেনাপতি দিয়ে যুদ্ধ জয় করতে পারবেন না, হুম। আপনার স্ট্র্যাটেজি বদলাতেই হবে। জি। পরাজিত সেনা দিয়ে আসলে যুদ্ধ জয় করা যায় না। একটা মানে এই পরামর্শ তারা নেন কিনা দেখা যাক। কিন্তু তারা বলছেন মানে তারা আসলে পরামর্শ নিচ্ছেন কিনা আপনি নিশ্চয়ই সেটাও পর্যালোচনা করছেন যে তারা বলছেন তারা ফিরবেন। মানে শেখ হাসিনা বলছেন ডিসেম্বরের মধ্যেই ফিরবেন, আগেও ফিরতে পারেন। এখন আ এই তার যে সেনাপতিদের দল সেখানে তো কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। তাহলে কি পরাজিত সেনাদেরকে দিয়েই আসলে আবার নতুন করে চেষ্টা করছেন? আর সেই বাস্তবতা আসলে কতটা এখন সত্যিকার অর্থে আছে যে ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন? দেখুন, আমি প্রথমে কথা বলি, যে কোনো মানুষ যিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন তার দেশে ফেরার অধিকার আছে, হুম, তিনি যেই হন না কেন। কারণ আপনি আমেরিকায় থাকেন, আপনি জানেন যে যারা যে দেশে জন্মগ্রহণ করে তাদেরকে চাইলে দেশ বের করে দিতে পারে না। কারণ তাহলে তো সে কান্ট্রিলেস হয়ে যাবে, পরিচয়হীন হয়ে যেতে পারে না। আমার দেশের যে মানুষ, শেখ হাসিনাই হোক আর তসলিমা নাসরিনই হোক আর মৃত দাউদ হায়দারি হোক, সকলেরই অধিকার ছিল, আছে এবং থাকবে দেশে যাওয়ার। কিন্তু ক্ষেত্রটা ঘটেছে, তাকে তো আইনের মোকাবেলা করতে হবে। কারণ তিনি চলে যাওয়ার পর প্রায় 3 বছর হতে চলেছে, তাই তো? 2.5 বছর 3 বছর হতে চলেছে, হোয়াট এভার। এই সময় অনেক কিছু পরিবর্তন হয়েছে। এবং আরেকটা বাস্তবতা তো মানতেই হবে, যতই বলেন যে হেলিকপ্টার দিয়ে আসুক, হেলিকপ্টার নিয়ে আসুক, কিন্তু আপনার আগের হেলিকপ্টার যাত্রাগুলোর সাথে হেলিকপ্টার যাত্রাটা মেলে? হুম, হুম। তখন তো গার্ড নিয়ে গেছেন, তাই না? তার মানে আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, তখন ওখানে ফুলেল বা বরণ করাচ্ছে জাতীয় সঙ্গীত দিয়ে, কারণ আপনি ক্ষমতায় ছিলেন। এইবার আপনি যতভাবেই বলেন আপনাকে পালিয়ে যে আমরা অ্যাকসেপ্ট করি, এখন যদি ফিরেন আপনাকে আইনের আওতায় তো ফিরে আসতে হবে। এবং এখানেই কিন্তু বাংলাদেশের চাকরি নির্ভর করছে। আপনি হয়তো জানেন যে প্রায় ঠিক হয়ে গেছিল যে তারেক রহমান 20-21 তারিখে হুম, হুম। আপনার ভারত সফরে যাচ্ছেন। দিল্লি যাবেন। হুম, আমি তো অবাক হয়েছিলাম, 21শে আগস্টে গ্রেনেড হামলা দিবসের দিন তিনি দিল্লি থাকবে, এটা আমার কেমন জানি মাথায় কাজ করছিল না। 21শে আগস্টই তো হুম। গ্রেনেড হামলা দিবস, তাই না? যেটা আগামীকাল। কিন্তু 5ই অগস্ট যখন মানে প্রাক্তন প্রধানমন্ত্রী যখন
কনফারেন্স করলেন, অডিও হুম, বক্তৃতায়, প্রেক্ষাপট বদলে গেল। প্রেক্ষাপট বদলে গেল। এখন দেখেন, একটু বিস্তারিত যদি বলি, দেখেন ভারতের একটা বড় দেশ, আগে তার প্রতিবেশীগুলি দেখেন আপনি, শ্রীলঙ্কার সাথে সম্পর্কটা ওকে, মানে একটা টিক, ওকে, এখন ওকে আছে। নেপালের বালেন শাহ, যে তরুণ প্রধানমন্ত্রী, হি টুকস 5 months টু সি ইন্ডিয়ান অ্যাম্বাসেডার। 5 মাস পরে দেখাচ্ছেন, তিনি দেখাই করেননি। মালদ্বীপের সাথে রিপেয়ার হচ্ছে সম্পর্ক, খুব খারাপ হয়ে গেছিল, কিন্তু আস্তে আস্তে রিপেয়ার হচ্ছে। ভুটানের সাথে ওটা তো আচ্ছা বলার দরকার নেই। পাকিস্তানের সাথে চিরবৈরিতা, হ্যাঁ, বৈরিতা, যতদিন দুই দেশ থাকবে বৈরিতা হুম, বোধহয় শেষ হবে না। চীনের সাথে অলসো রিপেয়ারিং দ্য রিলেশনশিপ উইথ ফাইট এন্ড আদার্স। কাজেই ভারতের পররাষ্ট্রনীতি আমার মনে হয় একটু বড় প্রয়োজন আছে। বহু বছর আগে আপনারা দালাই লামাকে আশ্রয় দিয়ে একবার তিব্বতের সাথে পক্ষে নিয়ে অনেক কিছু ঘটে গেছে। এখন অবশ্যই আপনি হাসিনাকে আশ্রয় দিয়েছেন, তার প্রাণ করেছেন, কৃতজ্ঞতা। কিন্তু এটাও তো মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষ যে নারী, সেটাও বুঝতে হবে, কিন্তু সেটাও বুঝতে হবে আপনাকে। কারণ আপনি যদি সৎ সম্পর্ক চান, আমি একবারও বলছি না যে শেখ হাসিনাকে তারা খুনিদের কাছে হস্তান্তর করুক, নো। কিন্তু এমন একটা সম্মানজনক পর্যায়ে আসতে হবে, সেটা সম্পর্কটার কথা, এমন সম্মানজনক পর্যায়ে আসতে হবে যেখানে আমাদের প্রধানমন্ত্রী, অবশ্য ভারতের মধ্যে আবার এটাও বলেছে যে আসলে তাকে যথাযোগ্য হুম, সম্মান এবং স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে। স্মরণীয় অভ্যর্থনার কথা আসছে কেন? যেটা যথোপযুক্ত সেটা পাবে না। হুম। আমি যাব আপনার দেশে, আপনি ঠিক যেভাবে অন্যদের বরণ করেন আমাকেও করবেন। স্মরণীয় বলার মধ্যে আপনি যে এক্সট্রা ক্রেডিটটা দিতে চাচ্ছেন, তার মানে ইউ হ্যাভ সাম উইকনেস। আপনি সীমাটাকে কি কাটিয়ে স্মরণীয় কথাটা বলতে চাচ্ছেন। যাই হোক, আমি কঠিন না করে কথাটা প্রাঞ্জল ভাবে বলি যে ভারতকে এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ বাংলাদেশে এই কোনো কারণেই হোক, এনটি আওয়ামী লীগের যে সেন্টিমেন্ট গড়ে উঠেছে এবং সাধারণ মানুষের মধ্যে এখন পর্যন্ত চলে যাওয়া সরকার সম্পর্কে যে মনোভাব রয়েছে, সেই মনোভাবগুলো তাড়াতে হলে পজিটিভ মনোভাবের কোনো এখন কোনো ভারতকে বিকল্প কি নেই। করতে হবে? মানে এবং ভারতের জন্য কি করতে পারে? তাদেরকেই যে উদ্যোগটা নিতে হবে। এখন তো ভারতকে বেশ তৎপর দেখা যাচ্ছে। দীনেশ ত্রিবেদী আসছেন, তারেক রহমানের সাথে দেখা করার সাথে, সাথে আবার মোদির সাথে গিয়ে জি, দেখা করছেন। খুব যে আপনি বললেন যে অভ্যর্থনা দেয়া হবে, উষ্ণ অভ্যর্থনা পাবেন, সেটি বলা হচ্ছে, বা করণীয়, খুবই হ্যাঁ। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই ধরনের শব্দ তারা ব্যবহার করছেন। তারেক রহমানকে নেবার ব্যাপারে। মানে তাদের আসলে কি করতে হবে অগ্রণী ভূমিকা পালনের ক্ষেত্রে বলছেন? হ্যাঁ, তাদের কি করতে হবে এটা বলার মতো যোগ্য নেই, অন্তত ব্যক্তিগতভাবে। কিন্তু আমি যেটা মনে করি, তারা যেটা না করতে পারতেন সেটা না করে হতো। ধরেন 5ই আগস্টের বিষয়টা, আপনার এখানে আশ্রয় নিয়ে কিন্তু আমি অডিওতে সারা পৃথিবীকে বলেছি, হুম, আমি একবারও বলছি না ভালো, আমি বলছি অপর প্রান্তে যিনি আছেন, হুম, তারেক রহমান বা বাংলাদেশ আছেন, তাদের মনোভাবটা বুঝতে হবে না? আপনি তো তাদের সাথে আলোচনা করতে চাচ্ছেন, তাই না? তো তাদের ডিজায়ারটা কি? তারা তো আপনাকে আশ্রয় দিতে নিষেধ করেনি, আশ্রয় আপনি দিয়ে ফেলেছেন। এবং সেখান থেকে কিভাবে মানে নিরাপদে প্রত্যাবর্তন করতে পারে সেটা বরং হওয়া উচিত। সেই পর্যন্ত ধৈর্য ধারণ করা, সে পর্যন্ত বিষয় অন্যভাবে হ্যান্ডেল করা, এটা তো ভারতের কূটনীতির অংশ। হুম, হুম, আমি আপনি বলার কি, তা কূটনীতির অংশ। কিন্তু যে কথাটা বাংলাদেশ বলেছে, ইট গট মেরিট। আমি মনে করি এটা পয়েন্ট আছে। আপনি একদিকে বলতে দিচ্ছেন, আবার আমাকে বলছেন স্মরণীয় দেবেন, তাহলে তো আমার তো দুটো কথা দিচ্ছে না। এটা হুম, বলার অধিকার আছে তার। কিন্তু আমি আবারও বলছি, শেখ হাসিনা যদি সেইভাবে কথা বলতে পারেন, তাহলে তাকে উন্মুক্ত করে দেওয়া হোক সেখানে। ওকে, ফাইন, তিনি তার তারপরে তার গ্রহণে যাবে, না গেলে নাই। হুম। দ্বৈততা নয়, স্বচ্ছতা। আমি তাকে আশ্রয় দিয়েছি, রাজনৈতিক আশ্রয়, তিনি এখান থেকে কথা বলবেন, দ্যাটস ইট। তুমি আসলে আশ্রয় নেই, এটা তো বলছেন না, এটা বললেন। অথবা বলেন যে না, আমি আশ্রয় দিয়েছি কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড নাই, তোমার সাথে আড্ডা হবে, কিভাবে প্রত্যাপন করা যায়। আপনি উই ভারতের নিড এ কথা ক্লিয়ার বলছেন। ভার্সন। হ্যাঁ, ভারতের কথা বলছেন যে ভারত জি, আসলে একটা একটা মানে খুব স্বচ্ছ অ্যাপ্রোচ দিচ্ছে না। বাংলাদেশের ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখছেন? যে বাংলাদেশে আপনি বলছিলেন যে আ ৫ই আগস্টের পরে পরিস্থিতি চেঞ্জ হলো। কিন্তু তারপরে তো আবার একটু আমরা ধরুন ১৪-১৫ তারিখের খবরও যদি দেখি, বিবিসি বলছে যে তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত। ডেইলি স্টার বলছে, বাংলাদেশি ডেইলি স্টার সহ আরো কিছু পত্রিকা এবং ভারতের গণমাধ্যমগুলো তো বলছেই যে ২০ থেকে ২৫শে আগস্টের
মাসের মধ্যে ভারতে যেতে পারেন, সফরে যেতে যেতে পারেন পারে। তারেক রহমান। এটা হচ্ছে এই সময়ের খবর। কিন্তু তারপরে দেখা গেল এনসিপির নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারা বললেন যে ভারতে যেতে পারবেন না, গেলে গাদ্দারি হবে বাংলাদেশের জনগণের সাথে। এবং তারপর তার দুদিন পরে আবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে যে অনুকূল পরিবেশ তৈরি হতে হবে, ভারতকে যেতে হলে শর্ত হিসেবে আছে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। আসলে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে নাকি? কি হচ্ছে পরিস্থিতির ভেতরে? হ্যাঁ, এবং এখন পর্যন্ত কিন্তু আমরা যখন কথা বলছি আমরা শিওর না তিনি যাবেন কি যাবেন না। হুম, হুম, আমরা কিন্তু জানি না, হুম। কারণ অনেকগুলো নিউজ কিন্তু। এবং দেখেন, এই যে আমাদের একজন ছিল, নাম কি, ওই যে ডক্টর ইউনূস আমলে যিনি পররাষ্ট্র দেখতেন, খলিলুর রহমান, ও না, যে পররাষ্ট্র তৌহিদ পাতলা হোসেন। করে ভদ্রলোক, না, হ্যাঁ হ্যাঁ, উনি কি বলেছে যখন চলে গেল অন্তর্বর্তী সরকার থেকে, উনি কিন্তু কি বললেন পরিষ্কার করে, যে ইউনূস প্রথম বলেছেন ভারতের সাথে যোগাযোগ করতে। দেখেছেন নিশ্চয়ই হুম, যে ভারতের সাথে যোগাযোগ কর, আমি ওখানে যেটাই বাতা করতে চাই, কিন্তু দেয়নি। দেখেন, তাহলে অনেক কথা, তার মানে এটা বললাম কেন, আমরা দিই না অনেক কিছু। আমাদের কাছে যেটা পোট্রে করা হয়েছিল যে ইউনূস পাত্তাই দিচ্ছে না ভারতকে, হুম, হ্যাঁ পাত্তাই দিচ্ছে না, আমার প্রয়োজনই নাই ভারতের, এরকম একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হলো। তো এই ভদ্রলোক বলছেন যে প্রথমেই তাকে রিকোয়েস্ট করা হয়েছে কল ইন্ডিয়া, এবং বলছে যে ইন্ডিয়া রেসপন্ড করছে না, ইন্ডিয়া তার মতবাদ বদলাবে না এত তাড়াতাড়ি, লাভ নেই, আমি চেষ্টা করেছি, এই কথাগুলো বেরিয়ে এসছে। হুম, তার মানে কি, অন্তর্বর্তী সময়ে এবং আন্ডার কারেন্টে কি চলছে আমরা জানি না, হয়তো উনি যাবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যাওয়াটা উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি, হুম, কারণ বৃহৎ প্রতিবেশী ভারত, বিভিন্ন ভাবে আমরা তার সাথে সম্পর্কিত। দেখেন, আমরা এক ধরনের গান শুনি, এক ধরনের খাদ্য খাই, প্রায় এক ধরনের খাদ্য খাই, আমাদের ভাষা অঞ্চিত এক, এবং আমরা না বলতে পারলেও হিন্দি বুঝি। হিন্দি সিনেমা এখানে এরকম বাংলাদেশি খুব কমই আছে কিন্তু। হ্যাঁ, এই যে নাহিদ ইসলামের কথা বললেন, দেখবেন ও যখন টায়ার্ড হয়ে ঘরে যায়, ও কিন্তু বাংলাদেশে গান শুনবে না, ও দেখবেন হিন্দি গান শুনে রিল্যাক্স হবে, গোসল করবে, হিন্দি গান শুনবে, হয়তো শ্রীদেবীর একটা নাচও দেখলো। এগুলো আমাদের কমন ফেনোমেনা, এখানে কোনো অসুবিধা নেই। কাজেই ভারত আমাদেরকে দিয়ে না, হ্যাঁ, এবং বৃহৎ দেশ ভারত, অর্থনৈতিকভাবে একটা সমৃদ্ধশালী দেশ, হুম, বহুদেশিক একটা দেশ, বহু সংস্কৃতির একটা দেশ, গণতন্ত্রের একটা দেশ, এবং definitely I will ভারত ইজ এ হুম। স্ট্রং পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, ইয়েতে। তো সেখানে ভারতের সাথে আমরা কেন ঝগড়া করব? এবং সেই জায়গাটায় যারা সুবুদ্ধি দেবেন তারেক রহমানকে, আমি প্রথম আলোচনা করেছিলাম যে পরাশকরা হচ্ছে সরকারের আয়না, তাদের দেখেই আমরা বুঝবো, তারা যেন পরামর্শ, কারণ একটা সফরে আর যাই হোক সম্পর্কের যে স্থবিরতার বর সেটা গলে। আমি যদি আপনার বাসায় যাই, আপনি অনিচ্ছা সত্ত্বেও যদি আমাকে এক কাপ কফি খাওয়ান, কিংবা আপনার অন্ন থাকবে যে এই মানুষটা আমার বাসায় মেহমান হয়ে এসেছিল, হুম, হুম। এবং যিনি যাবেন মনে করবেন গিয়ে এই সমাদরটা হ্যাঁ, পেয়েছিলাম, তাহলে অন্তত মানে এইটুকু এখন এই উন্মোচিত হোক। শর্তটা কেন দিচ্ছে বলে আপনার মনে হয় যে শেখ হাসিনাকে ফিরে দিতে হবে? কোন সত্য? মানে যেটি আসলে ভারতের অবস্থান মোটামুটি স্পষ্ট যে তারা আসলে শেখ হাসিনাকে ফিরিয়ে দেবার ব্যাপারে একদমই ইতিবাচক না। সেখানে এই শর্তটাই কেন মানে দিচ্ছে? এবং তার মানে কি আসলে যাবে না? এরকম একটা, বা ভারত বলছে কঠিন শর্ত, রূঢ় শর্ত দিচ্ছে। এটি ভারতের বিশ্লেষকরা বলছে, ভারতের সরকারের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমে যেগুলো খবর আসছে। তো এরকম শর্ত দেওয়াটা মানে যৌক্তিক হচ্ছে? এই সত্যটা কিন্তু আমরা জানছি মিডিয়া, এবং এই সত্যটা আমরা জানছি কিন্তু উপরের প্রচারে, ভেতর দেওয়া হয়তো জানি না, শর্ত আদৌ দেয়া হয়েছে কিনা তাও কিন্তু আমরা জানি না। এবং পররাষ্ট্র যদি মন্ত্রণালয়ের আপনি ব্রিফিং আবার থেকে তো বলছি, শুনতে পারছি যে এরকম বলছে তারা হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তখনকার এর সাথে পরে যখন উনি নেমে গেলেন, একটু আগে যাকে কোট করলাম ওটা মিলেছে? হুম, তখন তো বলেছে যে আমরা আমাদের অনেক প্রতিবেশী, আমাদের কোনো প্রয়োজনই নেই। আমি তো নিজে শুনেছি এটা বলেছে, এবং বলছে আমরা শক্ত অবস্থানে আছি, আমাদের আমরা করি না। পরে দেখা গেল যে উনি বলছেন যে ইউনূস সাহেব ওনাকে রিকোয়েস্ট করেছে যে একটু ফোন করে ব্যবস্থা করেন, এবং ব্যবস্থা হয়নি যদি। কিন্তু আমি আবারও বলছি, যে শর্তই হোক, হাসিনাকে ফেরত দেওয়া শর্তটা একটা ঠিক শর্ত, কিন্তু শুধুমাত্র রাজনীতি কি ভারতের সাথে আমাদের সম্পর্ক? আমি যে একটু আগে বললাম সংস্কৃতি, অর্থনীতি, তাই না? তারপরে ধরেন যে ইতিহাস, হুম, আরো জিওগ্রাফিক্যাল অনেক সমস্যা, রোহিঙ্গা, আরো অনেক সমস্যা আছে যেগুলো ভারতের সাথে আলাপ হতে হবে। বিদ্যুৎ সমস্যার কথা আলাপ হতে হবে, গ্যাসের কথা আলাপ হতে হবে, খাদ্যের কথা হতে, সেখানে ওয়ান পয়েন্ট অনলি হুম, ইজ এ বিগ পয়েন্ট, বাট অনলি ওয়ান পয়েন্ট, দেয়ার আর সো মেনি আদার্স টু ডিসকাস। কেন যাবে না? হুম। আমার মনে হয়
যে আর সম্পর্কের শেখ এই হাসিনা তো নিজেই বলছেন এখন ডিসেম্বরের মধ্যে ফিরে আসবেন, ফিরতে চান। তো তাকে তো আসলে বিচারের মুখোমুখি করার জন্য পাওয়াই যাচ্ছে যদি তিনি সত্যি, সত্যি ফিরে আসেন। আম সেক্ষেত্রে ঠিক আছে, এটাই হ্যাঁ, এইটাকেই খুব শর্ত সেটি কেন? মানে তিনি ফিরে আসলে তাকে পাওয়াই যাচ্ছে বিচার করবার জন্য। দেখুন আমি আবার বলছি আপনাকে, রাজনীতি তো এখানে এই যে আপনি এনসিপি আছে, জামাত আছে, সংসদের বিরোধী দল আছে এরা, হ্যাঁ, ওনার একটা নিজেও তো আওয়ামী লীগ না, উনার তো একটা দল আছে, তাই না? সুতরাং যে কমন যে ফ্যাক্টর, হুম, সেখানে সেখানে দিতে হবে, শেখ হাসিনাকে দিতে হবে, এটা বলতেই হবে। এমনকি যদি উনি যায়ও, প্লেনে উঠেও বলবে যে সেনাকে দিতে হবে, তার মুখপাত্ররা বলবে এটা, এটাই তো নিয়ম। হুম, হ্যাঁ, আপনার সেই কবে দালাই লামা এসছে, এখন পর্যন্ত দালাই লামাকে দিতেই হবে। দালাই লামাকে দিয়েছে? দেয়নি তো। তো আপনার এরকম রেজা শাহ পাল যে চলে গেল তাকে দেয়নি। কিন্তু এই দ্বিতীয় হবে নেই, হয়তো আপনার যাওয়া হবে, কথা হবে, এবং বলতেই হবে, জি। বরফ বলতেই হবে। বরফ গলতে হবে। আপনি মনে করছেন যে তারেক রহমান আসলে যাবেন মানে দ্রুত সময়ে? আমি ব্যক্তিগতভাবে না যাওয়ার কারণ দেখি না। আচ্ছা, স্পষ্ট। যাবেন কিনা সেটা তো সরকারের ইচ্ছা, কিন্তু না যাওয়ার কারণ তো একটাই, আর যাওয়ার কারণ অজস্র। না যাওয়ার কারণ একটাই, যাওয়ার কারণ অজস্র। শেখ হাসিনা ফিরবেন ডিসেম্বরে আপনার কি মনে হয়? আমি খুব ছেলেবেলায়, বুঝতেন, ওই হাতের রেখা দেখার জন্য কিরোর বই পড়তাম, কিরো। হ্যাঁ, এটা কিরোই ভালো বলতে পারবে, তবে আমার মনে হয় ইট টেকস টাইম। মানে ডিসেম্বরের মধ্যে হচ্ছে না। ওটা আমি কোনো ডিসেম্বর বলতে পারবো না, আচ্ছা, কিন্তু আমার মনে হয় সময় নেবে। আচ্ছা। আ রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। মানে রাষ্ট্রপতি ইতোমধ্যেই জেনে গেছি আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন আমাদের রাষ্ট্রপতি। আ আজকেই সে তো ভোট মনে হয়। হ্যাঁ, ভোট। আজকেই ভোট। মানে এটা তো আসলে জানা বিষয়, তারপরেও একটা আনুষ্ঠানিকতা বটে। আ সেখানেও একটা শেখ হাসিনার একটা বক্তব্য শুনলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি বলছেন রাষ্ট্রপতি হবার জন্য ডক্টর ইউনূসের জিহ্বা ল্যাক, ল্যাক করছিল। তাকে যে বানায়নি একজন অন্তত একজন রাজনীতিবিদকে বানিয়েছে এজন্য বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছেন তিনি। কেমন মনে হলো তার বক্তব্যটি? এটা বলেছেন, আপনি এটা বলেছেন? হ্যাঁ, আমি শুনছিলাম। মাত্রই শুনেই মনে হলো যে বক্তব্যটা কেবলই বাবা! শুনলাম তো তাই মনে হলো। তাহলে আমি একটা কথা বলি আপনাকে। আমি ১ম এই কিন্তু এই কথা বলতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ভদ্রলোক। হুম, আমি ভদ্রলোক বলছি কারো অন্তর ব্যবচ্ছেদ করার মতো এক্স-রে মেশিন পৃথিবীতে নাই। হুম, তার হৃদয়ে আছে, এটা আমাদের জানার কথা না, জানবও না। কিন্তু আমি তাকে বিবেচনা করেছি ২ টি বিষয় দিয়ে। একটি হচ্ছে জনতার বিরুদ্ধে ওবায়দুল কাদের জঘন্য ভাষায় এবং ছলে কদর্যভাবে তাকে আক্রমণ করতেন, তিনি কোনোদিন এটার উত্তর নেই। কোনোদিন, কোনোদিন। আপনার মনে আছে হয়তো তিনি বলেছেন, ফখরুল সাহেব আপনার ঠাকুরগাঁর বাড়িতে গিয়ে উঠবো, জায়গা দিবেন না, এভাবে ব্যঙ্গ হুম, করতেন এবং মানে পরিহাস করেছেন। হুম, হুম, কখনো তিনি উত্তর দেননি। আরেকটি হচ্ছে, ২-১টা ইন্টারভিউ তার দেখেছি, সেখানে যখনই তাকে বলেছে যে প্রিয় বিষয় কি, তিনি ওই থেকে অনর্গলটা বলেছেন এবং রবীন্দ্রনাথের দুঃসময় কবিতাটি বলেছেন, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে। আমি খুব ইমপ্রেসড হয়েছি যে এই ভদ্রলোক, মানে রবীন্দ্রনাথের কবিতা, এবং পরে আমি